নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সঞ্চয়। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প সঞ্চয়। অতুল স্ত্রীকে ডেকে বললে, সে টাকা কোথায় গেল? বাক্সের মধ্যে যে টাকা ছিল। স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ, স্বামীকে বেশ ভয় করে। সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না। ভয় পেয়ে বললে, কেন? বাক্সের মধ্যে তোয়ালে বাঁধা ছিল, নেই? দেখছি না তো, তুমিও দেখো না খুঁজে। যা গিয়েছে তা আর পাওয়া যায় না, সে টাকাও পাওয়া গেল না। বাক্সের মধ্যে তো নেই, কোথাও তা নেই। বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না। সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে, সে তো পেলাম না। পাবে না তা আমি জানি, আমার জিনিসে তোমাদের কোনো মায়া আছে? যেদিন নিরুপমা অর্থাৎ প্রথম পক্ষের স্ত্রী গিয়েছে সেদিনই সব গিয়েছে। তোমার বাক্সে অতগুলো টাকা রইল, কাপড় আছে, সায়া সেমিজ, পাউডারের কৌটো ঠিকই রইল, তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা, তার অধিকাংশ কথাই মনে থাকে না। তোরঙ্গের মধ্যে তার জামা কাপড়, সাবান, এসেন্স সবই ছিল, তা সত্যিই বটে। কিন্তু সে ভেবে দেখল, গত 3 মাসের মধ্যে সে রোগশয্যায় পড়েছিল মাস 2, মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে। স্বামী সর্বদা শিওরে বসে পাখার বাতাস করে, মাথায় ঘুটি ঘুটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে, এ কথা তার ভাষা ভাষা মনে আছে। অসুখ সেরে উঠে আজ দিন 20 সে বাপের বাড়ি এসেছে, সেই তোরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে। অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে। বিমলা বায়না ধরলে, ওগো কিছু টাকা আমায় দাও, দিতেই হবে, ছাড়বো না কিছুতেই। অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না। সংসার খরচের টাকা, জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা অন্য, তা যখন নেই অত বড় মেয়ের বোঝা উচিত। কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো, এ টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো, দাও আমাকে। অতুল 5টি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল। অতুলেরই একটা আধময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল। রাত্রে অতুল বললে, টাকা কোথায় রেখেছ? তাকে ছোলার কলসির মধ্যে। থাক, ভালো জায়গা, কেউ টের পাবে না। এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে। 2 দিন 5 দিন করে যখন 18টা দিন কেটে গেল, তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বললে, দিদিমণি, ছোলাগুলো রোদ্দুরে দেব, বর্ষাকাল, নষ্ট হয়ে যাবে একেবারে। বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত, অবিবাহিত, 13-14 বছর বয়স। সে ছেলে মানুষ, কিছুই জানে না টাকার খবর। তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেড়ে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল। প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা কড়ি বাঁধা, ততক্ষণ বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে। জয়ন্তী বললে, কি গো ওটা? তা কি জানি দিদিমণি, এই তো বেরুলো এর ভেতর থেকে। কি জানি, দেখি দেখি, দাও তো আমার দিকে। বাড়িতে কেউ নেই, মামা কোথায় বেরিয়েছে। সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে, মামিমা, এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে? বিমলার তখন ভীষণ জ্বর, গা তেতে তপ্ত খোলার মতো। সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে, দে আমার টাকা। অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বলল, তুমি সৌ সৌ, টাকার জন্যে কি?
আমার এই টাকাগুলো রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দিচ্ছি। দাঁড়াও, টাকা গুনে রেখে দিই। 1, 2, 3, এই 18 টাকা 7 আনা। কোথায় রেখে দেবে? আমি ঠিক জায়গাতে রেখে দেব। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা। বিন্দি না দেখলে ঝি মাগি চক্ষুদান করেছিল আর কি। আমার কাঠের বাক্সটাতে রেখে দেব, কেমন? রেখে দাও, তুমি যেন খরচ করে ফেলো না তা বলে। ও আমার টাকা, 18 টাকা 7 আনা, মনে করে রেখে দিলাম। তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল। অতুলের পাড়াগাঁয়ের ছোট্ট সংসার, মেটে ঘর, খড়ের চালা। সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী, আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই। সে পড়ে গেল মহা মুশকিলে। রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয়। খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয়ে কোনো মতেই কুলোয় না। কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমলার জ্ঞান চৈতন্য নেই। যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে, জল খাবো, আমায় জল দাও, 1 ঘটি জল দাও। তারপরেই আর জ্ঞান থাকে না। ডাক্তার বললে, চেষ্টার তো ত্রুটি করছি নে অতুলবাবু, তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না। ও বাঁচবে তো ডাক্তারবাবু? কী করে বলি বলুন, সবই ভগবানের হাতে। কাল একটা ইঞ্জেকশন দেব ভাবছি। ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল। ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে, গা ফুঁড়ে ওষুধ দেওয়া, সে নাকি বড় খারাপ কথা। অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে। রাত্রে আবার বিমলা বললে, হ্যাঁ গা, কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। কেন? তখন তো তুমি রাজি হলে। একটা কথা বলবো, আমায় আর ওসব কষ্ট দিও না। কেন, কি হলো আবার? আমি এবার বাঁচব না। তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি। ওসব কথা বলতে নেই এখন। ছি, চুপ করে শুয়ে থাকো। তোমার কোনো বুদ্ধি নেই, যা বলছি তাই শোনো। শুনেছি, তুমি বেশি কথা বলো না তো, ডাক্তারে বারণ করে গিয়েছে। হ্যাঁ গা, তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? সে আবার কি কথা, নিশ্চয়ই পারবো। তোমার কি হয়েছে? এর চেয়েও শক্ত অসুখ হয় লোকের, তারা বেঁচেও ওঠে। বলেই অতুলকে কোনো দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে, কতক কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর শিয়রে বসে। রায়দের বাড়ির বড় বউ 5 মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল। ননি চক্রবর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল। তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম পালন করছে। বিমলা বললে, সে কতদিন আগে? ও তখন নীরু বেঁচে আছে, তুমি তখন হয়তো জন্মাওনি। আমাকে তুমি বাঁচাও, তোমার কাজ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, স্বর্গেও না। তোমার তো সেরে গিয়েছে, কিচ্ছু হয়নি, রোগ নেই, ভাবনা কিসের? চুপটি করে শুয়ে থাকো তো। সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে? অতুল দেখল বিমলার রোগ জীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না। ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে, অমন কথা বলে না, নিশ্চয়ই বেঁচে উঠবে। সে আবার একটা কথা কি? বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল। সেবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে 2 মাস অতি কঠিন রোগ ভোগের পরে। অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল। কোনো কথাই সে আর মনে রাখতে পারে না। 8-10 দিন এভাবেই কাটল। সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে, তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে, ও বিন্দি, শুনে যা, ও বিন্দি। কি মামিমা, কত বেলা হয়ে গেল, আমায় ভাত দিবি নে? সে কি মামিমা, তুমি রোগা মানুষ,
9টার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে। না, আমি খাইনি, দে ভাত দে। তুমি ভুলে গেলে মামিমা, ভাত দিয়ে গেলাম যে, তুমি যে খেয়ে শুয়েছিলে। হ্যাঁ, তোদের সব মিথ্যে কথা, আমায় খেতে দিবি না তাই বল, দে দুটো ভাত। বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে। জয়ন্তী স্নেহের সুরে বললে, কাঁদতে নেই মামিমা, ছি, তোমার মনে থাকে না কিচ্ছু? ভাত তোমাকে খাইয়ে গিয়েছি। আচ্ছা, মামা বাবু এলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, যেমন তুই তেমনি তোর মামা বাবু। শ্রাবণের শেষ, ভীষণ বর্ষা পড়ে গেল। দিন নেই রাত নেই, সব সময় বৃষ্টি। খানা ডোবা জলে থই থই করছে। পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলেই হাটে বাজারে পটল বেজায় দাম। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে, ওগো, একটা কথা বলবো। কি? আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি। বলো, আমায় বকবে না। আগে শুনি তো। বকবে না, আগে বলো। আচ্ছা, বকছি নে। দেখো, তুমি সেই একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে? আমার অসুখের আগে। সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম। আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই। সে তো কেউ জানতো না আমার অসুখের সময় কে বের করে নিয়েছে। আমার মনে হয় কি জি মাগিটা। এখন কি ও কবুল করবে? কত টাকা ছিল তোমার মনে আছে? অতুলের মনে কি কুবুদ্ধি চাপল। অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে। বেশি তো নয়, 18 টাকা 7 আনা মাত্র। বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল। বললে, তা থাক গে, গিয়েছে তো গিয়েছে, সামান্য টাকা। ঝিকে একবার বলো না, ও ঝগড়া বাঁধাবে তাহলে। কেউ তো ওকে দেখিনি টাকা নিতে, কি আর হবে? কত টাকা তোমার মনে আছে? একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন। আহা, কতগুলো টাকা আমার অদৃষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, রাগ করবে না আমার উপর। তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি। বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো। একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয়। বলে, ভেবো না লক্ষ্মীটি, ঠাট্টা করছিলাম। টাকা যে সেই তুমি আমার হাতেই দিয়েছ। কিন্তু তখনই ভাবলে, কি হবে, এরপরে দেব। এই ধাক্কাটা তো আগে সামলিনি। সামান্য টাকা দিলেই হবে পরে। ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু ডাকা, সুদীর্ঘ শ্রাবণের ডাক দ্বীপ্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো। এত বড় অসুখ থেকে উঠল, বাপ মায়ের কাছে একবার যাওয়া উচিত। বিমলা আর ফেরেনি। শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া। দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা। অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা। স্বামী বা 2-5টা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটোতে ছিল নিজের তোরঙ্গটাতে, সব ফেলে রেখে চলে গেল। এরপর 7 বৎসর অতীত হয়ে গিয়েছে। অতুলের বয়সও দাঁড়িয়েছে, মাথার চুলে পাক ধরেছে। দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে বেশ কিছুকাল আগে। এখন রাস্তায় কন্ট্রাক্টারি করে হাতে 2 পয়সা করেওছে। আগের চেয়ে অবস্থা ঢের ভালো। গ্রামের মধ্যে একজন সম্পত্তিপন্ন লোক সে বর্তমানে। এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে। শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে। এমন সময় পাশের ঘর থেকে সরোজিনীর 2টি ছেলে ও একটি মেয়েও উত্তেজিত কণ্ঠস্বরে শোনা গেল। সরোজিনী তার 3য় পক্ষের স্ত্রী। শুন শুন, শিগগিরই এদিকে এসো তো, দেখ দেখ কি হয়েছে। কি না জানি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলের জমি জমার খাতা, পুরনো চেক, দাখিলা, কাগজপত্র ইত্যাদি আছে, তার মধ্যে থেকে
কীটদষ্ট বিবর্ণ একটা ন্যাকড়ার পুঁটুলি বার করে হাতে তুলে ধরে বলছে, এই দেখো, আজ ভাবলাম পুরনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি। কাগজপত্রের ভেতর এই দেখো কি ছিল। কি বলো তো এটা? বোধহয় টাকা কড়ি। খুলে দেখি, দাঁড়াও তো। পরে ক্ষিপ্ত হস্তে পুঁটুলির গেরো খুলে বললে, দেখো দেখো, টাকার খুচরো, দাঁড়াও তো গুনি। আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো। 1 2 3 4 5। ওহ, দেখি। গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে, হুম, এ কিন্তু আমি দেব না। কর্তাদের আমলের রাখা নিশ্চয়ই। একদিন তোমরা তো কেউ পাওনি। একখানা রুমালে বাঁধা আছে, দেখো না। অতুল চিত্রার্পিতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ। অনেক দিন আগেকার একখানা জ্বর দীপ্ত আরক্ত মুখ, ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি, এক বর্ষার মেঘ মেদুর দিন, শ্রাবণ মাস। কত আছে? কত টাকা আছে? সরোজিনী হেসে ঘড়ি দুলিয়ে দুলিয়ে বললে, 18 টাকা 7 আনা। এ আমি আর দিচ্ছি নে, আমি পেলাম, এ আমিই নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।